আইনজীবী বন্ধু, আন্দোলনের বন্ধু শুভাশিস রায়ের স্মরণে শুভাশিস রায় জন্ম থেকে গত পত্রিকা আমরা যে আলোচনা চক্রের আয়োজন করি, সেখানে এবছরে এবারে আমরা কথা বলবো অপরাধীদের কার্যকর মামলা এবং কেন আমরা মৃত্যুদণ্ড চাই না। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপনারা জানেন সারা দুনিয়াব্যাপী যে মানবাধিকার আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, সেখানে সাধারণ অবস্থান হচ্ছে যে আমরা মৃত্যুদণ্ড চাই না। আমরা এদিকে আরও সেই অবস্থান রাখি। গত বছর শুভাশিস রায়ের জন্মদিনে আমরা প্রথমেই এই শুভাশিস রায়কে স্মরণ করে আইন বিষয়ক আলোচনা আয়োজন করেছিলাম। গত বছর করেছিলেন আইনজীবী এবং শিক্ষিকা ঝুমা সেন। এবারে বলবেন শ্রীযুক্তি চক্রবর্তী, শ্রীযুক্তি আইনজীবী। আপনারা শুনেছেন ওনার সম্পর্কে আমাদের বন্ধু রাখতে এর আগে বলেছেন। আমি শ্রীযুক্তি চক্রবর্তী বলার জন্য নমস্কার সবাইকে। আমি এতক্ষণ সুভাষিস বাবুর ব্যাপারে শুনছিলাম আর ভাবছিলাম যে আমার দুর্ভাগ্য যে আমি ওনার সাথে আমার আলাপ হওয়ার সৌভাগ্য আমার হলো না, ওটা মিস আউট হয়ে গেল এই জীবনে। কিন্তু যেটুকু আমি ওনার ব্যাপারে শুনছিলাম ভীষণ মনে হয়েছিল অ্যাজ এ জুনিয়র অ্যাডভোকেট যে মানে এরকম একজন সিনিয়র ফ্রেটার্নিটিতে গেলে ড্রিম, যে কোনো জুনিয়র অ্যাডভোকেটের কাছে একটা স্বপ্নের মতো, এবং খুব রেয়ারলি আমরা এরকম সিনিয়র পাই, তাদের সান্নিধ্য পাই। যাই হোক, সে আজকে দাদা আমাকে একটা টপিক যেটা বলেছেন, আমি প্রথমেই থার্ড কোয়েশ্চেনটা দিয়ে শুরু করবো যে মৃত্যুদণ্ড কেন চাই না। তার মধ্যে আমি আশা করছি যে আজকের মামলার কিছু বিষয়, এবং সবটা তো বলতে পারবো না বিকজ দাদা বললেন যে অলরেডি মামলাটা বিল ফাইল করা হয়েছে, যতটুকু বলতে পারবো। এবং অপরাধিতা বিলেরও যেটুকু আমি বলতে চাই, যেগুলো সবচেয়ে বেশি প্রবলেম্যাটিক অসুবিধার জায়গাগুলো, সেগুলো আমার ধারণা থার্ড কোয়েশ্চেনটা নিয়ে বলতেই চলে আসবে। আমাকে যখন দাদা বললেন যে এই বিষয়টা বলতে হবে এরকম একটা ইভেন্টে, অ্যাজ এ জুনিয়র আমি ভীষণ সম্মানিত বোধ করছি, এবং এপিটিআরকে আমার মন থেকে থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। এবং আমি যদি আপনাদের পারমিশন নিয়ে এই যে প্রশ্নটা যে মৃত্যুদণ্ড কেন চাই না, সেটাকে একটু রিভার্স করে বলি যে কেন চাই না, সেইটা দিয়ে যদি শুরু করি। বিকজ আমি নিজেও ভাবছিলাম যে এটা একটা এত ভাস্ট টপিক, এটা নতুন করে একটা মডার্ন টপিক, বহু বছর বহু ডেকেডস ধরে এই বিষয়টা নিয়ে অনেক রকম আলোচনা হচ্ছে, পাবলিক ডিসকোর্সে এটা বরাবরই আছে। তাহলে আমি এই জিনিসটা নিয়ে কোন অ্যাঙ্গেলে আলোচনাটা করবো, কোনটা বেশি রেলেভেন্ট হবে এই সময়, সেখানে আমি পার্সোনালি যে কাজের সাথে যুক্ত, আমি আপনারা হয়তো অনেকে জানেন আমি লিগাল এড লয়ার স্পেসিফিক্যালি, মানে আপনারা জানেন আমার বলা দরকার নেই যে কনস্টিটিউশনে আর্টিকেল 39A বলে একটা আর্টিকেল আছে, যেখানে বলছে যে যেই মানুষ, যে ইন্ডিয়ান সিটিজেন কোনো লয়ারকে অ্যাফোর্ড করতে পারবে না বা অ্যাক্সেস করতে পারবে না, তাহলে কি তাকে কেউ রিপ্রেজেন্ট করবে না কোর্টে? এটা তো ডেমোক্রেসি। তাই জন্য সেক্ষেত্রে রাষ্ট্র তাকে আইনজীবী নিযুক্ত করে দেবে যে ফ্রিতে উইদাউট এনি মানি তার জন্য লড়বে, এবং সরকার তাকে যে টাকা সেটা দেবে। আমি ফুল টাইম সেই কাজটাই করি। অতএব এই কাজটা করতে করতে আমার জেল পপুলেশন যারা প্রিজনে এই মুহূর্তে আছে, তাদের সাথে কাজ করার আমার একটা খুব বড় অংশ আমার কাজের মধ্যে, এবং ডিরেক্টলি পুলিশ ডিপার্টমেন্টের সাথে আমার ডেইলি কমিউনিকেশন এবং একটা এনগেজমেন্ট হয়। ওই জন্য ভাবলাম আমি এই দিকে আমার যে অ্যাজ আ জুনিয়র যে কোয়েশ্চেনগুলো বারবার কাজ করতে গিয়ে অ্যারেজ করে, আমি ভাবলাম আপনাদের সাথে, আপনারা সিনিয়র, আপনারা অনেক বেশি গ্রাসরুটে কাজ করেছেন, আপনাদের অনেক বেশি অভিজ্ঞতা, আমি ভাবছিলাম যে কয়েকটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি, তারপর আপনারা বলুন যে ইফ ইউ এগ্রি উইথ মি অর নট, যে মৃত্যুদণ্ড কেন চাই এটা দিয়ে যদি স্টার্ট করি। আপনারা দেখবেন যে আমি ভাবছিলাম যে মৃত্যুদণ্ড সাথে কি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কোনো সম্পর্ক আছে ক্রাইম কম হওয়ার? এটা আমার প্রথম প্রশ্ন। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ মৃত্যুদণ্ড দেওয়ার সাথে ক্রাইমের বেশি হওয়া বা কম হওয়া? রিলেশনশিপটা এক্স্যাক্টলি কি? আরও ভাবছিলাম বিকজ আপনারা জানবেন যে এটা নিয়ে কিন্তু অ্যাটলিস্ট ইন্ডিয়াতে খুব কম রিসার্চ আছে। আপনি কিন্তু ভীষণ যে ডেটা অ্যাভেলেবেল পাবেন বা ভীষণ এটা নিয়ে রিসার্চ হয়েছে খুব মানে গভীরে গিয়ে, সেটা কিন্তু নয় আনফর্চুনেটলি। সেকেন্ড আমার যে কোয়েশ্চেনটা মাথায় এলো যে
আপনি দেখবেন যেটুকু ডেটা অ্যাভেলেবেল সেখানে আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষ যারা মৃত্যুদণ্ডতে এক্সিকিউট হয়ে গেছেন অলরেডি হিস্টোরিক্যালি, এবং যারা এই মুহূর্তে ইন্ডিয়াতে এটাকে যেটা বলে ডেথ রো, আপনারা জানবেন যে মৃত্যুদণ্ড ভার্ডিক্ট অ্যানাউন্স হয়ে গেছে কিন্তু এখনো এক্সিকিউশনটা হয়নি। এক্সিকিউশনটা একটা লম্বা প্রসেস, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে প্রেসিডেন্ট, এটা একটা লম্বা ডেকেডস আফটার ডেকেডস এটাতেই পেরিয়ে যায়। কিন্তু সেই টাইমটাতে মৃত্যুদণ্ডটা কেটে যাচ্ছে না, ওটা তো পারসিস্ট করছে। তাহলে সেই মানুষগুলোকে জেলে একটা আলাদা জায়গায় রাখা হয় এবং বলা হয় যে তারা ডেথ রোতে আছে, মানে বেসিক্যালি লাইন দিয়ে আছে। এবং একটা একটা করে রাষ্ট্র যখন হাইয়েস্ট পজিশন অফ অথরিটি যেটা প্রেসিডেন্ট যখন সইটা করে দেবে তখন যার নাম এলো তাকে তখন ডাকা হবে, ইমিডিয়েটলি সেই মানুষটাকে এক্সিকিউট করা হবে। তো এই রোতে আছে, এইভাবে তাদেরকে চিহ্নিত করা হয় যে হি ইজ অন ডেথ রো, ডেথ রো প্রিজনার, ডেথ রো প্রিজনার। আমরা যখন জেলে যাই এইভাবে আমাদেরকে চিহ্নিত করা হয়, যেটা অত্যন্ত হিউমিলিয়েটিং, কিন্তু সেটা পরে আসছে। এই যে যেটুকু ডেটা অ্যাভেলেবেল আপনি দেখবেন যে যারা এই ডেথ রোতে আছে তারা বেশিরভাগ না, আমি বলবো 99% তারা মার্জিনালাইজড কমিউনিটি থেকে বিলং করে। সেটা যে কোনো ভাবে মার্জিনালাইজেশন হতে পারে, সেটা অনেক মার্জিনালাইজেশন, অনেক ইন্টারসেকশনালিটি আছে। তো এইটা কেন? তার মানে কি আমরা বলতে চাইছি যে ডেথ পেনাল্টির সাথে মার্জিনালাইজড পপুলেশনের ডিরেক্ট কানেকশন আছে? যখন এই প্রশ্ন করবো আপনাদের মাথা আসতে পারে যে তার মানে কি বলতে চাইছি ক্রাইমের সাথে মার্জিনালাইজড পপুলেশনের লিঙ্ক আছে, মানে অ্যাজ ইফ মার্জিনালাইজড পপুলেশনই বেশি ক্রাইম করে, বা যেহেতু বেশিরভাগ মার্জিনালাইজড পপুলেশন পভার্টি দিয়েও যায়, ইকোনমিক একটা মার্জিনালাইজেশনটাও থাকে, তার মানে কি এটা বলছি গরিব মানুষরা বেশি ক্রাইম করে? তার মানে কি এটা বলতে চাইছি? কিন্তু মানেটা তো তাই জানাচ্ছে, আমি যতটুকু বুঝতে পারছি। ওই জন্য এই কিছু কোয়েশ্চেন আমার ছিল যে ব্যাকওয়ার্ডনেস, পভার্টি, মার্জিনালাইজেশন, এই মানুষগুলি শেষ অবধি দেখা যাচ্ছে যে ডেথ রোতে থাকছে, তারপরে এক্সিকিউট হচ্ছে। এবারে এক্সিকিউট যে ফাইনালি হচ্ছে তার মধ্যেও অ্যাক্সেস, আইনজীবীর রোল ইত্যাদি নিয়ে কথা হচ্ছিল, এখন আমার সিনিয়ররা বলছিলেন ভীষণ সত্যি সেটা, যে সুপ্রিম কোর্টে গিয়ে অব্দি যে আপনাকে ডেথ রো থেকে বের করে আনার জন্য লড়বে, সেটাও তো একটা বিশাল অ্যাক্সেসের ব্যাপার। এবং আমি যে আজকে কথা বলছি যে আমি লিগাল এড করি, ফুল টাইম লিগাল এড প্র্যাকটিশনার, সেই লিগাল এড, ভালো লিগাল এড লয়ারও তো আমাদের দেশে খুব কম আছে আনফর্চুনেটলি। বিকজ আমরা জানি, আমি যেটুকু দেখেছি, আপনারা এগ্রি করবেন কিনা জানি না, বেশিরভাগ লয়ারই কিন্তু রোজগার করার জন্য, জাস্ট তাদের প্রফেশন, রোজগার করার জন্য এই প্রফেশনটা বেছে নেয়। এবং ক্রিমিনাল প্র্যাকটিসে যেখানে অ্যাকচুয়ালি ভীষণ কম রোজগার হয়, কেন যেটা বললাম বেশিরভাগ মানুষ যারা অ্যারেস্ট হচ্ছে, যেটা একদম প্রাথমিক স্টেজ অ্যারেস্ট হওয়া, সেখানে আপনি দেখবেন মোর দ্যান 70% তারা হচ্ছে মার্জিনালাইজড ব্যাকগ্রাউন্ড থেকে আসে। সেটার সাথে আপনি দেখবেন যে যখন প্রেজেন্ট পপুলেশনের ডেটা দেখবেন, সেখানেও আপনি দেখবেন যে যে কোনো সাজা হতে পারে, 3 ইয়ার্স হতে পারে, 7 ইয়ার্স হতে পারে, 10 বছর হতে পারে, লাইফ হতে পারে, আর এগুলোতে ডেথ পেনাল্টি হতে পারে। সেরকমই সাজা হবে বেশিরভাগ। আপনি দেখবেন যে পপুলেশনে এনসিআরটি ডেটাই বলছে, যেটা ন্যাশনাল ডেটা, যে মোস্ট অফ দিস পিপল আর মার্জিনালাইজড। তাহলে এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আমি বললাম সেই কোয়েশ্চেনগুলো আসতে পারে যে প্রথম থেকে যে শেষ কোয়েশ্চেনটা বলে আমি আমার উত্তর দেওয়ার চেষ্টাটা স্টার্ট করব। শেষ কোয়েশ্চেনটা হচ্ছে তার মানে কি বলতে চাইছি যে ইনস্টিটিউশন যেটা একদম শুরু, যেখানে ঘটনা ঘটছে, তারপরে পুলিশ যখন ইনভেস্টিগেশনের সময় আসছে, তারপরে প্রিজন পপুলেশন আসছে, তার প্রিজনার্স আসছে, সেখানে অফিসিয়ালসরা আসছে, তার পরিকাঠামো আসছে, তারপরে আসছে লয়ার্স, তারপরে আসছে জাজেস, আর জাজেসের আগে আসছে যে কোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার। তার মানে শুরু থেকেই যখন আমরা এটা ভেবে নিচ্ছি প্রেজুডিসটা থেকে যে ক্রাইম উইল বি কমিটেড মোস্টলি বাই মার্জিনালাইজড পিপল, যখন ইনস্টিটিউশন ভেবে নিচ্ছে, তারপর থেকে কিন্তু এটা একটা পুরো চেন। ইনস্টিটিউশন থেকে অ্যারেস্ট, অ্যারেস্ট থেকে জেল, জেল থেকে নো বেল। যতই সুপ্রিম কোর্ট বড় বড় কথা বলুন, আমরাও সেই প্রেসিডেন্টগুলো দেখি যে উনি বলছেন, সুপ্রিম কোর্ট বারবার বলছে যে জেল ইজ অ্যান এক্সেপশন, কিন্তু আমরা যারা একদম ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করি, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, একদম ডিস্ট্রিক্ট কোর্টের লয়ার, সেই ডিসিশন বা সেই প্রেসিডেন্টের কিন্তু কোনো কানেকশন ডিস্ট্রিক্ট কোর্টে আপনি দেখতে পাবেন না। ডিস্ট্রিক্ট কোর্টের নিয়মই হয়ে গেছে বেল দেবো না, তুমি হাইকোর্টে যাও, হাইকোর্ট থেকে নিয়ে নাও, হাইকোর্ট বলবে আমি দেবো না, তুমি সুপ্রিম কোর্টে যাও, সুপ্রিম কোর্ট থেকে নিয়ে নাও। অতএব এই যে প্রত্যেকটা চেনে মার্জিনালাইজড পপুলেশনই সবচেয়ে বেশি ভালনারেবল হয়ে যাচ্ছে, এইটার সাথে আমার মনে হয়
জন্য আমি বলছি ফার্স্ট কোয়েশ্চেন থেকে আমি স্টার্ট করলাম, যেটা রিফ্রেম করবো আমি, যে কেন চাই চাই না তো পরের কথা, চাই কেন, তার কি কোনো উত্তর আমাদের কাছে বা জাস্টিফিকেশন আমাদের কাছে আছে? এবার প্রথম প্রশ্নটা দিয়ে যদি আমি স্টার্ট করি, যেটা বললাম যে এনিওয়ে আমাদের ডেটা বা রিসার্চ খুব কম ডেথ পেনাল্টি নিয়ে আনফরচুনেটলি, কিন্তু আপনি ওভারঅল গ্লোবালিও যা স্টাডি আপনি পড়বেন সেখান থেকে কিন্তু কারেক্ট মি ইফ আই এম রং, একটা স্টাডিও বোধহয় আপনি পাবেন না যেখান থেকে ডিরেক্ট একটা কোরিলেশন কোনো স্টাডি টানতে পেরেছে কোনো ডেটা দিয়ে, যেখানে বলছে যে হ্যাঁ যত বেশি তুমি মৃত্যুদণ্ড দেবে তত বেশি ক্রাইম হচ্ছে। এটা কিন্তু নেই। এই যে ডেটারেন্ট ফ্যাক্টর, যেটা সবসময় দেখুন কোর্টও বলছে, মানে পাবলিক ডিসকোর্সেও এটা খুব কমন, এটার আমার মনে হয় এটার কোনো জাস্টিফিকেশন নেই। এইটা জাস্ট আমাদের মতো প্রিভিলেজড মানুষরা আমরা খুব সহজে বলে দিই যে হ্যাঁ ওকে ফাঁসি দিয়ে দাও, ফাঁসি ফাঁসি ফাঁসি, তাহলে মহিলাদের উপর ক্রাইম হবে না। কিন্তু আজকাল টেস্ট ওই পাবলিক ডিসকোর্স ওই জিনিসটা ওই আর্গুমেন্টটা বারবার আসছিল, রিগলেন্ট নাইট থেকেও ফাঁসির কথা, ফাঁসির ডিমান্ড উঠে এসেছে, অনেক ক্ষেত্রে আসেনি। আই এগ্রি উইথ ইউ, অনেক ক্ষেত্রে অনেকে ওটা একটা ডিভাইডেড তো মানুষ, আমরা সবাই নেমেছিলাম রাস্তায়, কেউ কেউ চেয়েছিলাম, কেউ কেউ চাই। কিন্তু আমার ওই সিনটা দাদা আপনি ডিসএগ্রি করছেন কিন্তু আমি বলে আমার মনে আছে যেদিনকে সেন্টেন্সিং হিয়ারিং হবে আর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি শিয়ালদা কোর্টে পৌঁছানোর জন্য, পুরো এরিয়াটা রিক্লেম নাইটের পোস্টার দিয়ে এভরিবডি ওয়াজ স্ক্রিমিং ফাঁসি ফাঁসি ফাঁসি। আর আমরা সবাই, আমার সিনিয়র্সরাও আমাকে বলেছিলেন যে কিছু করিস না, কিছু করে হবে না, বিকজ যা হওয়ার সেটা হবে, ফাঁসি এই মামলায় হবে। যাই হোক, আই ডিড মাই জব উইদাউট এনি এক্সপেকটেশন, যা হয়েছে সে হয়েছে, আপনারা জানেন সেটার কারণ আমি পরে আসছি। কিন্তু এই যে কোনো ডেটা নেই যেখানে বলছে যে there is any connection with crime and death penalty, সেটা আমার মনে হয় বেশিরভাগ আমাদের মতো প্রিভিলেজ মানুষরাই এইটা বলে না একটু হাতটা ছেড়ে দেবে যে ফাঁসি দিয়ে দাও। কেননা আপনি যখনই বলবেন না ফাঁসি দিও না, তখনই আপনার নিজের কাছে আপনি হাজার একটা কোয়েশ্চেন নিজেই আপনি নিজের কাছে ছড়ে দিচ্ছেন যে তাহলে কি, তখন আপনাকে আরো বেশি ভাবতে হচ্ছে। এই রিয়াকশনারি যে ইমিডিয়েট ইম্পালসিভ যে রিয়াকশনটা এত নৃশংসতা ক্রাইম হয়ে গেছে, ফাঁসি দিয়ে দাও, এইটার বিকল্পটা ভাবতে গেলে অ্যাজ এ সোসাইটি আমাদের অনেক হার্ডওয়ার্ক করতে হবে। সেই হার্ডওয়ার্কটাকে আমরা করতে রাজি আছি, অনেক ক্ষেত্রে রাজি নেই, বিকজ এই ধরনের যে এপিডিয়ারে যে স্পেসেসগুলো যেখানে কনভারসেশন হতে পারে, একটা গভীরে গিয়ে কনভারসেশন, নুয়ান্সড কনভারসেশন হতে পারে, সেরকম স্পেসেসগুলোই তো আজকাল হয়ে গেছে। মানে আমি আজকে জুনিয়রও বলছি, সেই স্পেসেসগুলো আপনারা বলুন, আপনারা এতদিন ধরে অ্যাক্টিভিজমের মধ্যে আছে, সেই স্পেসগুলোকে আগে থেকে কমেনি। ডিসেন্টের কি অবস্থা, দেশের ডিসেন্ট বলে তার কি কনসিকুয়েন্স হতে পারে সেটা তো আমরা সবাই জানি, ওই আর বেশি কিছু বলা দরকার। কিন্তু তাই জন্যই আমার মনে হয় যে এই স্পেসেসগুলো যত শ্রিঙ্ক করে যাচ্ছে, তাই জন্য এই রিয়াকশনারি যে ইম্পালসিভ কথাগুলো বা চাহিদাগুলো সেগুলো চট করে চলে আসছে। আর উই আর রিফিউজিং টু দ্য হার্ড ওয়ার্ক, যে ডেথ পেনাল্টি না হলে তাহলে কি। এবার আমি এতক্ষণ যে মার্জিনালাইজেশনের সাথে ডেথ পেনাল্টি লিঙ্ক করলাম, শুধু ডেথ পেনাল্টি বলবো না, যেটা আমি বললাম যে ইনকার্সারেশন, যে এটাকে তো শাস্তি হিসেবে দেখা হচ্ছে, সেটার সাথেও ডিরেক্ট লিঙ্ক আছে মার্জিনালাইজ পপুলেশন। তাহলে এই যে পাওয়ার ডাইনামিক্সটা কিন্তু আমরা কম করতে পারছি না ইনস্টিটিউশনের মধ্যে। যে কোনো ইনস্টিটিউশন, পুলিশ নিন, আপনি কোর্ট নিন, আপনি যে কোনো ইনস্টিটিউশন নিন সমাজে, তার সাথে যে মার্জিনালাইজ পপুলেশনের যে গ্যাপটা, যে পাওয়ার ডাইনামিক্সের যে ডিস্টেন্সটা, সেটা কিন্তু আমরা কম করতে পারছি না। কিন্তু আমরা কি করছি, শাস্তি বলে যে কনসেপ্টটা, পানিশমেন্ট, সেইটাকে অনেক সময় আমার মনে হয় আমরা খুব এলিয়েনেশন দেখতে পাই। মানে ক্রাইম ইজ ইকুয়ালস টু আ পার্টিকুলার পানিশমেন্ট, তার আশেপাশে যে একগাদা গ্রে এরিয়াস গুলো আছে, যে ক্রাইম এত ক্রাইম অব্দি পৌঁছানোর আগেই একগাদা গ্রে এরিয়া আছে যেগুলো নিয়ে আমরা কথাই বলি না। ক্রাইম কেন হচ্ছে, হোয়াট ইজ ক্রাইম, সেগুলো নিয়ে আমরা কোনো কথা বলি না। কে ক্রাইম করে, কেন করে, তার পরিসরটা কি, সেগুলো নিয়ে আমরা কথা বলি না। সেকেন্ডলি, তার থেকে যে পানিশমেন্টের যে যাওয়ার যে ডিস্টেন্সের মধ্যে যে এতগুলো গ্রে এরিয়া আছে, সেটাকেও আমরা অনেক সময় আমরা রিফিউজ টু ডাইভ ইনটু ইট। আমরা বলি যে আচ্ছা এ ক্রাইম করেছো ইজ ইকুয়ালস টু এক্স শাস্তি, অ্যান্ড দ্যাটস ইট। তাই জন্য আমি বলছি যে শাস্তি এই কনসেপ্টটাকেও আমরা খুব এলিয়েনেশন, সবকিছু ছেড়ে শুধু শাস্তিটাকে দেখি, তার আশেপাশের জিনিসগুলো দেখি না। তাই জন্য শাস্তি নিয়ে কোনো কনভারসেশন হয় না। এবার আপনারা এখানে বলবেন যে স্পেশালি যারা এপিডিআর এর সদস্য আছেন, তারা বলবেন যে তো
তুমি এগুলো কি বলছো? আজকের দিনে তো জেলের কনসেপ্টটা বদলে গেছে। জেলকে তো এখন জেল বলা হচ্ছে না, রেফরমেশন সেন্টার বলা হচ্ছে, এবং সেইটাকে আমাদেরকে রিফর্ম করার জন্য ভীষণ এফোর্ট দেওয়া হচ্ছে দেশব্যাপী। এবং যে মামলাটা এখন আমাদের হাইকোর্টেও চলছে, প্রত্যেকটা হাইকোর্টে দেশে চলছে, আমাদের হাইকোর্টেও যেটা চলছে, সেখানে যে প্রিজন কিভাবে রিফর্ম করবো, বাগচি সাহেব ছিলেন প্রত্যেক শুক্রবার ওই মামলাটা নিয়ে বসতেন যে কিভাবে বলো কিভাবে জেল রিফর্ম করবো। আমরা শাস্তি পানিশমেন্ট জেলটাকে ওইভাবে দেখছি না, আমরা রেফরমেশন সেন্টার হিসেবে দেখছি। সেখানে এপিডিআরও একটা পার্টিসিপেট, এপিডিআর বিভিন্ন পিটিশন দিয়ে এত বছর ইন্টারভিউ করেছে, আমি মামলাটা নিয়ে বাকি। কিন্তু এটাও আমার, যেহেতু আমি প্রেজেন্ট পপুলেশনের সাথে ডিরেক্টলি কাজ করি, আমি এটা দেখি জানেন তো, আপনারা কি মনে করেন আমি জানি না, যে এই যে রাষ্ট্র বলে দিল যে শোনো কাল থেকে কিন্তু জেলটা রেফরমেশন সেন্টার। আমি আমার 4 বছরের প্র্যাকটিস খুবই কম, সীমিত অভিজ্ঞতায় আমি কখনো বুঝতে পারিনি যে হোয়াট ডাজ স্টেট ইভেন মিন বাই রেফরমেশন। রাষ্ট্রকে বলে দিল রিফর্ম করবো, রাষ্ট্র রিফর্মেশন মানেটা নিজে কি বুঝছে, আমাদেরকে কি বোঝাতে চাইছে? আমরা যারা স্টেক হোল্ডার্স, আমরা যারা সরকারি দপ্তরে আছি, রাষ্ট্র যেটা বলবে সেই ডিসিপ্লিনটা বা সেই কাজটা আমাদের এগিয়ে যাওয়ার যে আমাদের দায়িত্ব, আমি এখনো বুঝে উঠতে পারি যে রেফরমেশন বিষয়টা কি, রাষ্ট্র কিভাবে কল্পনা করছে যে এটা হচ্ছে যেখানে আপনি ঢুকে সংশোধন হয়ে যাবেন। আমি এটা বুঝতে পারি। আর কেন বুঝতে পারিনি এটা নিয়ে আমি ভেবেছি, কেন জানেন তো, কেননা প্রিজন আর তার সাথে এই শব্দটা রিফর্ম, আমার ধারণা যে এটা একটা প্যারাডক্স, তাই না? প্রিজন যখনই আপনি বলছেন প্রিজন, এবং প্রিজন ঐতিহাসিকভাবে ধরুন প্রেসিডেন্সি, জেল, রেফরমেশন সেন্টার, কারেকশনাল হোম, যাই বলুন, হিস্টোরিক্যালি প্রিজন বানানোই হচ্ছিল অপ্রেস করার জন্য। আপনারা আমাকে অনেক বেটার জানেন, ওই যে দেওয়ালটা বানানো হয়েছিল, বলাই হয়েছিল যে এখানে মার্জিনালাইজ পপুলেশনরা আরো ফার্দার মার্জিনালাইজ হবে, তাই জন্য ওটা বানানো হয়েছিল, চুপ করানোর জন্য বানানো হয়েছিল, শাস্তি দেওয়ার জন্য বানানো হয়েছিল, টর্চার করার জন্য, অপ্রেস করার জন্য বানানো হয়েছিল। আজকে আপনি হঠাৎ করে বলতে পারেন না যে ওই জায়গাটা যেটা বানিয়েছিল রাষ্ট্র একটা টাইমে যে আরো অপ্রেস করবো, তাকে আমরা আজকে রিফর্ম করে দেবো, তাকে ডেমোক্রেটাইজ একটা স্পেস বানিয়ে দেবো, তাকে আমরা রিফর্ম করে ওখানে মানুষ সংশোধন হয়ে যাবে। তাই জন্য আমার মনে হয় যে এটা একটা প্যারাডক্স। ওই সেম স্পেসটাকে আপনি রিফর্ম করতে পারবেন না। আপনি 5টা মানুষকে ধরুন জানলা দরজা বন্ধ করে যদি ঘরে আটকে রাখে, তারপর বলেন যে না না নিঃশ্বাস নাও, কত অক্সিজেন আছে, আমরা চাই, আমরা রেখেছি রাষ্ট্র পয়সা খরচা করে যাতে তোমরা একটা নিঃশ্বাস নিতে পারো, এটা কি আপনারা বিলিভ করবেন? এই রিফরমেশন, নিঃশ্বাস নাও, আমরা আছি আড়ালে, কিন্তু এক ধরনের অপারেশনই বলতে চাইছে। আগে ডিরেক্ট বলতো, এখন সেটাকে রিফরমেশন ওয়ার্ডের আড়ালে বলে, কিন্তু আলটিমেটলি কিন্তু অপারেশন। এবং তাই জন্যই যেটা দিয়ে শুরু করলাম, বেশিরভাগ জেলের মানুষরা যারা, তারা ওই রিজনের জন্য মার্জিনালাইজ পপুলেশন থেকে আসে। আদারওয়াইজ জেলের যে পপুলেশনটা, সেটা আপনারা বলুন না, সেটা একটা ডেমোক্রেটাইজ পেয়েছে। কিরকম? যদি ক্রাইমের সাথে পভার্টি বা মার্জিনালাইজেশনের কোনো সম্পর্ক না থাকে, যে কোনো মানুষই ক্রাইম করতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে জেলেও যে কোনো মানুষের থাকার কথা ছিল, কিন্তু তার মানে কি বড় লোকেরা ক্রাইম করে না, প্রিভিলেজ মানুষরা ক্রাইম করে না? এটা আমি যদি বলি আপনারা আমার দিকে হাসবেন অবভিয়াসলি, কিন্তু ক্রাইম ওরা করে। কিন্তু সেখান থেকে যেহেতু পুলিশিংটাই এতটা প্রেজুডিস আমাদের দেশে, কোর্টটাই এতটা প্রেজুডিস, আমরা লয়াররাও এতটা প্রেজুডিস যে তারা ঠিক বেরিয়ে যেতে পারে, যারা করে থাকে তারা হচ্ছে ওই মার্জিনালাইজ পপুলেশন। তো ঘটনাচক্রের সেম সাইকেলটাই কিন্তু ডেকেজ আফটার ডেকেজ রিপিটই হয়ে যাচ্ছে, তাই না? এবার তার মানে আপনি বলবেন, তার মানে আমি বলতে চাইছি যে প্রত্যেকটা ইনস্টিটিউশনই ইন্ডিয়াতে একটা বিভাজনের লেন্স দিয়ে নিজের পপুলেশনকে দেখে বা ক্রাইমকে দেখে বা সবাইকে দেখে। আমি খুব ইজি একটা আনসার যদি আমাকে দিতে হয়, বলবো হ্যাঁ দেখে। এবং আপনি বলুন, যদি আমরা পুলিশিং দিয়ে স্টার্ট করি, বিকজ অফকোর্স এভরিথিং ইজ কানেক্টেড উইথ পেনাল্টি, রাইট? বিকজ পুলিশিংটাই তো প্রিলিমিনারি, সেখান থেকে তো ডেথ পেনাল্টি অব্দি রিচ করছি। পুলিশিং নিয়ে আমরা কত কথা, খুবই কম। এবং এটা শুধু ইন্ডিয়ার সমস্যা নয়, পুলিশিং নিয়ে কথা কিন্তু পুরো গ্লোবালি আমি বলবো খুবই কম হয়। এবং পুলিশিং ইজ দ্য ফার্স্ট স্টেজ যেখান থেকে কিন্তু ওই বিভাজনের লেন্সটা দিয়ে দেখা শুরু হয়, সেখান থেকেই মার্জিনালাইজেশনটা শুরু হয়। আজকে এখানে জানি আমি পুলিশিংকে ক্রিটিক করার চেষ্টা
ওদিকে আপনারা জানেন হায়দ্রাবাদ বা ইউপির মতো স্টেটে কি পাবলিক ডিসকোর্সে কনভারসেশনটা চলছে যে পুলিশকে আরো কি করে এম্পাওয়ার করবো, এবং এতটা এম্পাওয়ারমেন্টটা যেভাবেই যে বলে হয়ে গেছে, যেখানে হায়দ্রাবাদে আজকে আমি কিছুদিন আগে নিউজে দেখছিলাম যে কিছু কিছু পুলিশ ডিপার্টমেন্ট অফ পোস্ট ইনফ্যাক্ট ম্যাজিস্ট্রেটের হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটেরও পাওয়ার তারা অর্জন করে দিয়েছে, সেই পাওয়ারটা জুডিশিয়াল পাওয়ার তাদেরকে একটু একটু করে দিয়ে দেওয়া হচ্ছে, এতখানিটা কোটার এম্পাওয়ার হয়ে গেছে। আপনারা বলবেন তাহলে কি পুলিশকে এম্পাওয়ার করা উচিত নয়? তাহলে কি পুলিশ যেরকম জীর্ণ অবস্থায় আছে, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে তো ডেফিনেটলি খুব জীর্ণ অবস্থায় আছে, পুলিশের বাজেট খুবই কম, পুলিশের রিসোর্স একদম নেই, এটা আমি যেটুকু দেখেছি সেটা আমি বলতে পারবো, আপনারা আমার থেকে বেশি জানেন। তাহলে কি পুলিশকে এম্পাওয়ার করবো না? এবার যখনই রাষ্ট্রকে আপনি এই কোয়েশ্চেনটা করবেন, আমার যেটুকু সীমিত অভিজ্ঞতা ধারণা, রাষ্ট্র সবসময় বলবে যে হ্যাঁ আরো বেশি বেশি করে পুলিশকে এম্পাওয়ার করা উচিত, হ্যাঁ আরো বেশি রিসোর্স দিয়ে দাও, আরো বেশি পাওয়ার্স দিয়ে দাও। কিন্তু দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাষ্ট্র এম্পাওয়ারমেন্টকে কিভাবে দেখে আর আমাদের পাবলিক ডিসকোর্সে এম্পাওয়ারমেন্টকে কিভাবে দেখা উচিত। কেন বলছি? পুলিশের অ্যাকচুয়াল কাজটা যদি আপনি খুব সরলীকরণ করে ভাবার চেষ্টা করেন, ইটস সিম্পলি টু সলভ আ কনফ্লিক্ট। সমাজে একটা কনফ্লিক্ট হচ্ছে, সেটা গিয়ে অ্যানালাইজ করা, এই কনফ্লিক্টটাকে সলভ করার আগে অফকোর্স সেটাকে ঢাকা দেওয়া, সেটাকে কম করা, সেটাকে অ্যাড্রেস করা, এন্ড অফ দ্য ডে কিন্তু পুলিশের এটাই কাজ। কিন্তু এখন পুলিশটা কিরকম হয়ে গেছে, যেটা কলোনিয়াল পিরিয়ডে মানে ব্রিটিশ টাইমেও যে জিনিসটা ছিল, সেই এখন তো ওই লাইনেই আমরা চলে আসছি। পুলিশিং এর ক্ষেত্রে আইনটাও এখন সেটাই আছে, পুলিশকে যে আইন গভর্ন করে সেই আইনটাও সে ব্রিটিশ আমলেরই মোরালেস আইন, খুবই কম রিফর্ম হয়েছে, পুলিশ সেই স্টাইলেই চলছে। দেখো পুলিশের সাথে ওই হাতে লাঠি আর এক হাতে রিভলভার এবং আমি অ্যারেস্ট করে দিলাম, তাই হয়ে গেছে পুলিশের প্রাথমিক কাজ, which is not the concept of policing. অনেক জায়গাতেই বিশ্বে এই কনসেপ্টটা কিন্তু একটু করে চেঞ্জ হচ্ছে, যেখানে কথা হচ্ছে যে টু মডার্নাইজ পুলিশ ডিপার্টমেন্ট। কিরকম না, ওই টিপিক্যাল পাওয়ার ডাইনামিক যেভাবে পুলিশকে আমরা দেখি, যে পুলিশ লাঠিপেটা করবে, পুলিশ বলে দেবে আন্দোলনকে তুমি এটা ঠিক এটা ভুল এটা তুমি করবে, নয়তো তোমাকে আমি অ্যারেস্ট করবো। এই যে পাওয়ার ডাইনামিকটা, এই যে পুলিশ ডিকটেট করে দিচ্ছে যে সাধারণ মানুষ কিভাবে চলবে, নয়তো কনসিকুয়েন্স রয়েছে। সেটা যেটা আমি বললাম যে মার্জিনালাইজ পপুলেশন যেহেতু অ্যাক্সেস কম, রিসোর্স কম, সে লাঠিটা খেয়ে যাচ্ছে, আপনারা আমার মতো মানুষের লাঠিটা খাচ্ছি না, তার আগে বেরিয়ে যেতে পারছে। কিন্তু এন্ড অফ দ্য ডে মায়ের কোথায় দাঁড়ালো যে পুলিশ ওই লাঠি আর রিভলভারের চিত্রটা থেকে আমরা বেরোতে পারছি না। পুলিশ ওই জন্য কি করছে যে কোনো কনফ্লিক্ট সলভ করার যে কনসেপ্টটা, যেটা প্রাথমিক পুলিশিং এর কাজ হওয়া উচিত ছিল, সেটা কোনোভাবেই ওই দিকে আমরা যেতে পারছি না। আমরা একটা মানে পুলিশের ক্ষমতায়ন টুয়ার্ডস মার্জিনালাইজ পিপল ওই দিকেই আটকে পড়ে আছে। এবার আরেকটা জিনিস আমি বলবো যে একটা সংস্থা আছে, কামিং ব্যাক টু ডেথ পেনাল্টি, একটা সংস্থা আছে প্রজেক্ট 39A বলে, যেটা ন্যাশনাল ল ইউনিভার্সিটি দিল্লির আন্ডার একটা রিসার্চ করার একটা অর্গানাইজেশন। এবং আমি যখন এই সেন্টেন্স হিয়ারিং আমাকে অফিস থেকে পাঠানো হলো, আমি সত্যি অনেক রিসার্চ করেছি। হ্যাঁ, আমি এই সুপ্রিম কোর্টের এই বিষয়গুলো পেয়েছি, যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে না না, ডেথ পেনাল্টি শুড বি দ্য লাস্ট অপশন। তুমি একটা মানুষকে শেষ অবধি সুযোগ দেবে, তাকে সে নিজেকে শুধরোতে পারে, তাকে তুমি জেলে রাখো, লাইফ ইমপ্রিজনমেন্ট দাও, সে সেখানে নিজেকে রিফর্ম করবে, সে সুযোগ করে দাও, কিন্তু তাকে তুমি মেরে ফেলো না। এর বাইরে কিন্তু সুপ্রিম কোর্ট খুব একটা কিছু বলছে না। ঘুরিয়ে ফিরিয়ে হিস্টোরিক্যালি জাজমেন্টসগুলো এই কনসেপ্টটাতেই আছে। হ্যাঁ, বাচ্চন সিং একটা রেগুলেশন 10-15টা পয়েন্ট বলে দিয়েছে যে কোন কোন ক্ষেত্রে, কোন কেসের ক্ষেত্রে তুমি ডেথ পেনাল্টি দিকে ভাবতে পারো না, এটা তো খুব টেকনিক্যাল বিষয়। এন্ড অফ দ্য ডে তো কনসেপ্টটা সুপ্রিম কোর্ট এইটুকুই বলেছে যে তুমি কাউকে রিফর্মেশনের সুযোগ দাও, এবং যখনই আবার বললাম রিফর্মেশনের সুযোগ দাও, তাকে মেরে ফেলো না। এটা একটা অল্টারনেটিভ ওয়ে অফ সেইং তাকে তুমি সারা জীবন জেলের মধ্যেই রাখো, তাই না? আলটিমেটলি তো তার মানেটা এটাই দাঁড়াচ্ছে, মেরে ফেলো না, জেলের ভিতরে রাখো। যাই হোক, এবার এই পার্টিকুলার সংস্থা, আমি আর কোথাও কোনো রিসার্চ পাইনি যে আমি সুপ্রিম কোর্ট আমার ট্রায়াল কোর্ট জজটা অন্য কোনোভাবে কনভিন্স করবো, আমি কিছু পাইনি। কিন্তু একটা যে রিপোর্ট আমি পেয়েছিলাম, যেটা আমার খুব সৌভাগ্য যে জাজমেন্টেও মেনশন করে
যে ডেথ ওয়ার্দি বলে একটা রিপোর্ট আপনারা প্রজেক্ট 39 ওয়েবসাইটে গিয়েও পেয়ে যাবেন। সেটা একমাত্র আমি কেন এই প্রসঙ্গটা আবার তুললাম ইজ বিকজ এই যে কাজটা ইট ইজ বলতে পারেন ওয়ান অ্যান্ড অনলি মানে ঐতিহাসিক কাজ অন পিপল যারা এই মুহূর্তে ইন্ডিয়াতে ডেথ রোতে আছে, যারা এখনো এক্সিকিউট হয়ে যায়নি, তারা ওই যে বললাম লাইনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। সেই মানুষগুলো তাদের মানসিক অবস্থা কি, এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তারা কোন মানে কমন ফ্যাক্টরটা হচ্ছে তারা প্রত্যেকজনই যেটা বললাম মার্জিনালাইজড। 99% মানুষ যাদেরকে নিয়ে স্টাডি হয়েছে অল ওভার ইন্ডিয়া তারা মার্জিনালাইজড। এটা অনেকক্ষণ মার্জিনালাইজেশনের সাথে আমি ডেথ পেনাল্টির সম্পর্ক এটা বোঝার চেষ্টা করছিলাম। এটা একটা ভালো মুভমেন্ট। আমি কিছু আর্জিকর কেসের দিকে একটুখানি যাবো, খুব একটা ফ্যাক্টে যাবো না, কিন্তু এখানে আইনজীবীরাও আছেন, তাই জন্য আরো বেশি করে আমি এটা বলতে চাই যে যখন মুভমেন্ট শুরু হলো তখন আমিও গেছিলাম, আপনারা সবাই গেছিলেন। মুভমেন্ট খুব বড় একটা মুভমেন্ট শুরু হয়েছিল, আমরা সকলে পার্টিসিপেট করেছিলাম, আমরা খুব হোপফুল ছিলাম যে মুভমেন্ট থেকে কি আউটকাম আসবে। উই অল ওয়ান্টেড টু পার্টিসিপেট। অ্যাজ আ লয়ার, অ্যাজ আ ডিফেন্স লয়ার যে কেসে ছিল, আমার কিছু মানে কমপ্লেন বলতে পারি কি, আমার কিছু কমপ্লেন আছে যারা আমরা ইনক্লুডিং মাইসেলফ যারা মুভমেন্টে ছিলাম। আমরা মুভমেন্টের ইমিডিয়েট কিছু ডিমান্ডস রেখেছিলাম যে হ্যাঁ তাড়াতাড়ি ট্রায়াল শেষ করো, তাড়াতাড়ি অ্যারেস্ট করো, তাড়াতাড়ি জাজমেন্ট দিয়ে দাও, ঠিক করে ইনভেস্টিগেশন করো, এবং এই যে কোনো মুভমেন্টের ইমিডিয়েট কিছু ডিমান্ডস থাকে যে ভালো করে ইনভেস্টিগেশন করো ইত্যাদি ইত্যাদি। এইগুলো করতে গিয়ে যেটা হলো যে আমার যেটুকু ধারণা যে একটা মুভমেন্টের কিছু লং টার্ম কোয়েশ্চেন্সও থাকে, কিছু লং টার্ম ডিমান্ডসও থাকে। আমার ধারণা সেটা থাকা উচিত। শর্ট টাইম কোয়েশ্চেন যেমন চাইছে যে ইমিডিয়েটলি এটা দাও এটা দাও এটা দাও, কিছু তো লং টার্ম কোয়েশ্চেন থাকা উচিত ছিল। এখানে লং টার্ম কোয়েশ্চেন আমরা মোটামুটি একটা ফ্রেম করতে পারলাম যে নারী সুরক্ষা ইন ডিফারেন্ট ইনস্টিটিউশন। এটা ব্রড কোয়েশ্চেন আমরা ফ্রেম করে ছুড়ে দিলাম রাষ্ট্রের কাছে। এটার মধ্যে আমরা কোনো রিসার্চ করলাম না, কোনো সাব কোয়েশ্চেন তৈরি করলাম না, কোনো অ্যাকচুয়াল কাজ, কোনো অ্যাকচুয়াল এই কোয়েশ্চেন থেকে ভেঙে কোনো আর কোয়েশ্চেন ফ্রেম করলাম না। একটা জেনারেলাইজড কোয়েশ্চেন ছুড়ে দিলাম যে নারী সুরক্ষা ইন অল ইনস্টিটিউশনস। লং টার্ম কোয়েশ্চেনটা এটাই হয়ে গেল। এটা আমি কমপ্লেন আমি কেন করছি তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই শর্ট টার্ম ডিমান্ডসগুলো যখন এত মানুষ বেরিয়ে চেঁচামেচি করলেন রাইটফুলি, তখন এই যে ইনস্টিটিউশনসগুলো যেমন ধরুন ট্রায়াল কোর্টের তো কি বা ক্ষমতা, তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, বিকজ মামলাটা ওইখানে অব্দি গেছিল, তারা কি করলো খুব সুন্দর করে স্টেট ও যেটা চেয়েছিল বা যেটা হয়তো চাইছিল সুপ্রিম কোর্ট এটা করলে খুব ভালো হয়, অ্যাজ এ দুজনে মিলিত হয়ে বললো 60 ডেজের মধ্যে ট্রায়াল কমপ্লিট করে দাও আর তাড়াতাড়ি ভার্ডিক্ট দিয়ে দাও, মানুষকে শান্ত করে দাও, স্যাটিসফাই দেন। ওরাও তো এটাই চাইছে, আমরাও তো অনেকেই ফাঁসি চেয়েছিলাম, অনেকেই চাইনি, কিন্তু শাস্তি ইমিডিয়েট অ্যাকশন, এই যে ইমিডিয়েট অ্যাকশন বারবার করে আমি স্ট্রেস করছি ওয়ার্ডটাতে, এটা তো আমরা চেয়েছিলাম। সুপ্রিম কোর্ট শুধু আমাদেরকে সেটা প্লেটে সাজিয়ে দিয়ে দিল, স্টেটও বললো হ্যাঁ নাও অপরাধী দাবি, আমরা তো তোমার সাথেই আছি, আমরা তো তোমার পাশে আছি মুভমেন্টে, আমরা তো প্রোটেস্টার এগেনস্টে নয়, উই আর অল টুগেদার। এরকম একটা চিত্র আমাদের সামনে থাকবে। মুশকিলটা হলো আমাদের তো ডিফেন্স লয়ারদের যারা মামলাটাতে ছিলাম, কেননা প্রত্যেকজন উকিল যারা ছিলেন করে তারা বললেন আমরা কেউ ওর জন্য তো দাঁড়াবো না, তো পড়ে গেল লিগাল এর ওপর সেটা সেই ভার। এবং এটাও আমাদের দেশের একটা ফানি প্র্যাকটিস যে কোনো সেন্সেশনালাইজড কেসে খুব সুন্দরভাবে উকিলরাও তাদের দায়টা সুন্দর ছেড়ে ফেলে বলে যে আমরা কিন্তু ওর পাশে দাঁড়াবো না। এইভাবে আমরা মুভমেন্ট প্রোটেস্ট বা ঘটনার সলিডারিটি জানাচ্ছি, যেটা কিনা আমার প্রথম এথিক্স অ্যাজ এ লয়ার, ফাইন লিগাল এড লয়ার, অ্যাজ এ লয়ার আমার প্রথম এথিক্সই হচ্ছে কেউ আনরিপ্রেজেন্টেড যাবে না এই দেশে। ইটস এ ডেমোক্রেসি, এভরিবডি হ্যাজ আ রাইট টু ডিফেন্ড দেমসেলস। আসমান কাসাবের জন্য সিনিয়র অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন, সেটা আমরা খুব সুন্দর করে অ্যাডভোকেটরা আমরা কি করবো, আমরা বলে দিই শোনো আমরা সলিডারিটি, আমরা কিন্তু ওর জন্য দাঁড়াবো না, ও ক্রিমিনাল অলরেডি। যাকে আমরা যারা লিগাল এড লয়াররা ওখানে দাঁড়ালাম, তাদের বলা হলো যে 60 ডেজের মধ্যে শেষ করতেই হবে। সুপ্রিম কোর্ট থেকে অ্যাডমিনিস্ট্রেটিভলি আমাদের উপর আদেশ দেওয়া হয়েছে। জজ সাহেব বললেন ডেট চাইবেন না, টাইম চাইবেন না, আমি দিতে চাইলেও দিতে পারবো না, সরি আমার ওপরে খাড়া চলছে। এবার কি হয়ে গেল, সত্যি মামলাটা উনি 60 ডেজের মধ্যে শেষ করলেন এবং চার্জ ফ্রেমিং 330
এই সবগুলো কাটছাট করে মোটামুটি ধরুন 40 ডেজ মতো কি তার একটু কম 35-40 ডেজ এফেক্টিভলি সানডে বাদ দিয়ে আমরা পেয়েছিলাম এই মামলার ট্রায়াল পার্টটা কমপ্লিট করতে। 50 জন সাক্ষীকে প্রসিকিউশন সিবিআই এনেছিল। 50 জন সাক্ষী কম সাক্ষী নয়, আমি জানি অন্য কিছু আরো 200-এর উপরে সাক্ষী থাকে, কিন্তু 50 জন সাক্ষী এই মামলায় যথেষ্ট একটা গুড নাম্বার। তার জন্য আমাদেরকে দেওয়া হলো মাত্র 35-40 ডেজ। আমাদেরকে ক্রস এক্সামিনেশন করার জন্য কোনো টাইম দেওয়া হলো না। একদিনে বিশ্বাস করবেন না 2 থেকে 3টে থেকে 4টে অব্দি ম্যাক্সিমাম সাক্ষী হয়েছে। 2টো থেকে শুরু হতো 5টা-6টা এত অব্দি আমাদের মামলাটা শুরু হতো, বাকি শিয়ালদার সব মামলা বন্ধ। আর কোনো ক্রাইম বা আর কোনো ক্রাইমের ঘটনা তো এত ইম্পর্টেন্ট নয়, এই মামলাটাই শেষ করতে হবে, বাকিগুলো ঝুলে থাকুক, বাকি আনএডভাইসডরাও ঝুলে থাকুক, আর বাকি মহিলাদেরও জাস্টিস দরকার নেই, এই মামলাটাতে জাস্টিস দরকার। তো 2টো থেকে পুরো সেকেন্ড হাফে এই মামলাটাকে দেওয়া হবে। এবং কি জাস্টিস না, এই মানুষটা কোনো কোয়ালিটি রেপ্রেজেন্টেশন পাবে না। বিকজ আপনি বলবেন তুমি জুনিয়র, তুমি করতে পারবে, ট্রাস্ট মি, মানে যারা সিনিয়র এখানে আছেন, কোন সিনিয়র অ্যাডভোকেটের পক্ষেও সম্ভব নয় যে 35-40 ডেজের মধ্যে দিনে 3-4টে করে সাক্ষী করা এবং সেই টাইমটা দেওয়া, এবং সেই চিফ হয়ে যাচ্ছে ইমিডিয়েটলি উইদাউট প্রিপারেশন, চিফের পর ক্রস এক্সামিনেশন যেটাকে বলে সেটা ইমিডিয়েটলি করা। এইটা কোনো সিনিয়র অ্যাডভোকেটের পক্ষে সম্ভব নয়। এবং সম্ভবের থেকে বড় কথা, আপনারা আমাকে যদি বিশ্বাস না করেন যে তুমি জুনিয়র, তুমি জানো না, ইউ আর নট প্রিপেয়ার্ড, আমি মেনে নেবো ভাববে, কিন্তু আমি সুপ্রিম কোর্টেরই প্রেসিডেন্ট তুলে আপনাকে তাহলে দেখাবো। সুপ্রিম কোর্ট কিছুদিন আগেও, এটা রেগুলার সুপ্রিম কোর্ট বলতে থাকে যে কোনো ম্যাটার আমাদের সামনে এই ধরনের যখন আসে যে অ্যাপিলে, যে এই ক্ষেত্রে কিন্তু ডিফেন্সকে কোনো টাইম দেওয়া হয়নি, আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কতটা উচিত নয়, যে কোনো ম্যাটার হোক, ছোট বড় মাঝারি, ডিফেন্স লয়ারকে অ্যাম্পল অপরচুনিটি এবং সুযোগ দিতেই হবে, সে লিগাল লয়ার যেই হোক, যাতে সে প্রপারলি ডিফেন্স ভাবতে পারে এবং যতদিন ট্রায়াল চলছে সে কোয়ালিটি রিপ্রেজেন্টেশন দিতে পারে। এটা সুপ্রিম কোর্ট বারবার প্রত্যেক 2 বছরে একবার করে এমন মামলা আসে বলতে থাকে। কিন্তু কি অদ্ভুত দেখুন, সেই সুপ্রিম কোর্ট যারা এই কথাগুলো শুনে আমরা শিখেছি, আমরা শেখার চেষ্টা করেছি অ্যাজ এ ডিফেন্স লয়ার, তারাই তাদের ডিস্ট্রিক্ট কোর্টকে গিয়ে বললো, শোনো সব প্রেসিডেন্ট তো ঠিক আছে, সব প্রেসিডেন্ট সাইডে, এই মামলাটার জন্য আলাদা প্রেসিডেন্ট, মানুষ উত্তেজিত হয়ে গেছে, এটা 7 দিনের মধ্যে শেষ করে দাও। এই মামলাটা একটা এক্সেপশন, এই মামলাটাতে আমাদের পূর্বে যা প্রেসিডেন্ট গেছে সেটা প্রযোজ্য না। এই সিস্টেম একটা হয়ে গেল। এবং সুপ্রিম কোর্ট গত 10 বছর কি তারও বেশি বললো, কিন্তু 10 বছর কিন্তু আমি যেটুকু ফলো করছি ল স্কুল থেকে প্র্যাকটিসে 4 বছর, আমি দেখছি সুপ্রিম কোর্ট নর্মাল যদিও বলা উচিত না, তাও নর্মাল মামলা, রেগুলার প্রসেস যে মামলা আসে সেখানে একটা রকম কথা বলে, তারপর যখনই মানুষ রাস্তায় নামে, সেন্সেশনালাইজ হয়ে যায়, মিডিয়া ট্রায়াল একটা, এখন তো খুব এটা ফ্যাশনে চলে এসেছে যে কোনো মামলা নিয়ে মিডিয়া ট্রায়াল করা, মিডিয়া সব জানে, মিডিয়া ট্রায়াল এই ধরনের যখন ম্যাটারগুলো আসে তখন সুপ্রিম কোর্ট খুব কনভিনিয়েন্টলি নিজের কথাটাই ভুলে যায় এবং বলে আমি যা বলেছিলাম এটা কিন্তু আলাদা প্রেসিডেন্ট। তাই নয় কি, আমি কি ভুল বলছি আপনারা? তাহলে যখনই একটা সেন্সেশনালাইজ হবে, যখনই একটা এরকম নৃশংস মার্ডার হবে, রেপ হবে, যে কোনো ধরনের ক্রাইম হোক, আমরা যদি রাস্তায় নেমে ফাঁসি বলে চেঁচাই আর বলি যে তাড়াতাড়ি ইমিডিয়েট জাস্টিস চাই, আমার সীমিত অভিজ্ঞতা আমার মনে হয় এই ট্র্যাকটাই কিন্তু রাষ্ট্র চায় যে ভাই এসো এই ট্র্যাকেই তোমরা পড়ো। আমি চাই যে তোমরা এই ট্র্যাকে পড়ো, যাতে আমি সুন্দর করে আমাকে কোনো কাজ না করতে হয়, আমাকে কোনো দায়িত্ব না নিতে হয়, কোনো অ্যাকাউন্টেবিলিটি আমাকে না নিতে হয়, এবং আমি সুন্দর 60 ডেজ জাস্টিস, এটার মানে যাই ভাবে আমরা দেখি সেটা সার্ভ করে প্লেটে সার্ভ করে দিয়ে বলবো দেখো তোমরা যা চেয়েছিলে সেটাই তো আমরা দিয়েছি। এবার মুভমেন্টও অলমোস্ট জাস্টিস সার্ভ হয়ে গেল বোধ হয়, এবং মুভমেন্টও এখন যদিও মুভমেন্ট চলছে আগের থেকে এখন একটু কমেছে। আবার আমি মুভমেন্টের কতটা ইন্টেন্সিটি না ইন্টেন্সিটি সেটা নিয়ে আমার দেখার জিনিস নয়, আমি নট ইন লিডারশিপ অফ এনি মুভমেন্ট। কিন্তু আমার কমপ্লেন্টটা আবারও ওই জায়গাতেই যে আমরা যখন এক্ষুনি জাস্টিস দাওটা করলাম, আমরা তার সাথে কিন্তু রাষ্ট্রকে কোনোভাবে
স্টেট উইল কাম ডাউন, ডিসেন্ট অ্যাপ্লাই, স্টেট যত চেষ্টা করবে আপনাকে চুপ করে দিতে, এবং স্টেটের প্রচুর পাওয়ার, প্রচুর ক্ষমতা আছে আপনাকে সেটা করার। কোনোদিন আপনারা দেখেছেন যে স্টেট নিজে এসে বলছে যে আমি তোমাদের প্রটেস্টের সাথে আছি, বলো তোমাদের কি ডিমান্ড, আমি তোমাকে দেবো? কোনোদিন কিন্তু আমাদের ডেমোক্রেসিতে সেটা হয় না। সবসময় আমরা স্টেটের সাথে একটা সংঘাতে থাকি, স্টেট বলে দেবো না, আর আমরা সামটাইমস সাকসেসফুল হই সেটাকে চাইতে, সামটাইমস মুভমেন্ট করতে সেরকম ভাবে পারি না, ওটা আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যায়, আমরা ছেড়ে উঠতে পারি না, অ্যাকাউন্টেবল করাতে পারি না। এটা এবং যেগুলো হেলদি ডেমোক্রেসি এটাই হওয়া উচিত আমার ধারণা। এই সংঘাতটা থাকাটাই উচিত। কিন্তু দেখবে কি অদ্ভুত ভাবে যখনই ক্রাইম এগেইনস্ট উইমেনের একটা ব্যাপার চলে আসছে, আর আমরা যেটা বললাম রাষ্ট্রের ট্র্যাপে পড়ে যাচ্ছে যে ফাঁসি দাও, ইমিডিয়েট জাস্টিস দাও, এইসব প্রোটেস্টেই কিন্তু দেখবে স্টেট কখনো আমাদের এগেইনস্টে ওরকম ভাবে যায় না। স্টেট সুন্দর আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদের সাথে ঝান্ডাটা ধরে বলে তোমার সাথে আছে। তাহলে কি করে, কেন যে স্টেট কোনো প্রোটেস্ট সহ্য করতে পারে না নিজের এগেইনস্টে, সে উইমেন এগেইনস্ট ক্রাইমের প্রোটেস্টেই কেন আমাদের তার মানুষেরই পাশে এসে দাঁড়াচ্ছে? তার মায়ের একটা যেটা বললাম আমি একটাই, যে ফাঁসি চাওয়া আর ফাঁসি দিয়ে দেওয়ার মধ্যে ডিস্টেন্সটা কিন্তু খুব কম। এটা কিন্তু একটা জিনিস যেটা ফানিলি আমরা স্টেট থেকে চাইলে স্টেট বলবে হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, ইমিডিয়েট জাস্টিস এক্ষুনি দিচ্ছি। আর যখনই আমরা এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে এখন মৃত্যুদণ্ডটা আমরা হয়তো পেলাম না, কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্টের শাস্তি তো পেলাম, ইমিডিয়েট ইনভেস্টিগেশন তো হলো, ইমিডিয়েট ট্রায়াল তো হলো, ইমিডিয়েট জাস্টিস তো হলো। সুপ্রিম কোর্টও আমাদের পাশে দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ আমি দেখবো, আমি মনিটর করবো যে কিভাবে এটা ইমিডিয়েট জাস্টিস পাওয়া যায়। সব তো করলেন, আমরা তো যা চেয়েছিলাম পেলাম। তাহলেও কেন আজকে এরকম একটা ইভেন্ট করতে হচ্ছে, আমাকে কেন ডাকা হলো, কেন এটা নিয়ে কনভারসেশনটা প্রয়োজন? স্টেট তো এতটাই রাষ্ট্র এতটা ভালো যে যা তার পাবলিক চাইছে সেটাই দিয়ে দিচ্ছে। কিন্তু এবার বলুন তো যে এই যে পেয়ে গেলাম, এই পেয়ে গেলামের পরের পদক্ষেপটা কি? আমার জানা নেই, আমার কাছে এই সলিউশনটা নেই যে এরপর তাহলে কি। কেননা ক্রাইম এগেইনস্ট উইমেন কমে গেল না একটা কন্ডিশনের পরে, একটা ইমিডিয়েট জাস্টিসের পরে, আমরা রাস্তায় নামলাম বলে, স্টেট আমাদের পাশে এসে দাঁড়ানো বলে, কমলো না। কিন্তু আমরা যা চাইলাম সেটা পেয়েও তো পেলাম। তাহলে সমস্যাটা এক্স্যাক্টলি হলো কোথায়? সমস্যাটা কি আমাদের মুভমেন্ট করতেই প্রবলেম হলো, পাবলিক ডিসকোর্সটা আমরা তৈরি করতে পারলাম না, না স্টেট জিতে গেল আমরা হেরে গেলাম, না ব্যাপারটা কি হলো? এটা একটা কোয়েশ্চেন আমার কাছে, যে কি হলো। এবার এই কি হলো তো আমি কিছু বলার আছে। আমি এই মামলাটার পরে স্পেশালি আমাকে অনেক জায়গাতেই যখন ডাকা হচ্ছে, মিডিয়াও যখন আমাকে জিজ্ঞেস করছে, মিডিয়া খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, কিরকম জানেন তো যে আপনি কেন ডেথ পেনাল্টিতে বিশ্বাস করেন না, বা মহিলা এম্পাওয়ারমেন্ট বলে আপনার কি মনে হয়, আপনি মহিলাদেরকে কি বলতে চান যে হোয়াট ইজ এম্পাওয়ারমেন্ট, আপনার কেন মনে হয় যে ক্রাইম এগেইনস্ট উইমেন বাড়তে থাকছে? এই যে ডিরেক্ট কোয়েশ্চেনগুলো আমি এগুলো কন্টিনিউয়াসলি পেতে থাকছি। আমার একটা জিনিস এইখানে বলার আছে যে যখনই আমরা এবারে এই সলিউশন ওরিয়েন্টেড যে কোয়েশ্চেনগুলো না, এটাতে আমার খুব আপত্তি আছে। যে শোনো, এ যদি হয় তাহলে এইটা যদি কোয়েশ্চেন হয় তাহলে সলিউশনটা কি? এটা যদি কোয়েশ্চেন হয় তাহলে সলিউশনটা সবসময় বি হয় না। এটা যদি একটা কোয়েশ্চেন হয় আমার অনুযায়ী যে এ থেকে ভেঙে ভেঙে অনেক আরো কোয়েশ্চেন আমাদেরকে তৈরি করতে হবে প্রথমে। কিন্তু এখন এমন একটা প্যাটার্ন হয়ে গেছে, আমি ইনক্লুডিং মাইসেলফ, যে ইভেন
আমি খুবই আমার নিষ্পিস করছে যে আমি ট্রায়াল নিয়ে অনেক কিছু বলতে চাইছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কিছু বলতে পারছি না। শুধু এটুকুই বলবো যে এই যে ঘটনাটা ঘটলো, আপনারা কেউ কি বিশ্বাস করেন যে দিস পারসন ইজ গিল্টি? আমি জানি জাজমেন্ট চলে এসেছে, কিন্তু সুপ্রিম কোর্ট আমাকে বলা হয় যখন সুপ্রিম কোর্ট ফাইনাল ভার্ডিক্টটা দেবে তুমি স্টিল অ্যাগ্রিড, তুমি সুপ্রিম কোর্ট বলার পর আর কিছু বলা যায় না অ্যাপারেন্টলি। কিন্তু আপনাদের কি মনে হয় আবার একটা যে ডেথ পেনাল্টির পাওয়ার যে ক্যান্ডিডেট আমরা একটা তৈরি করে তুলেছিলাম, আবারও কিন্তু সেই মানুষের সাথে যথেষ্ট মার্জিনালাইজড জায়গা থেকেই আসছে। যারা তার সাথে পাওয়ারফুল মানুষরা জড়িত ছিল, আমি বলছি না যে হি ইজ নট দেয়ার, সেটা আমার জাজমেন্টের পরে বলার জায়গা নেই, কিন্তু তার সাথে যারা পাওয়ারফুল পার্সনসরা ছিল, মামলাটার জাজমেন্টটা করলেই আপনারা বুঝতে পারবেন যে কতখানি লুপহোল আছে ইনভেস্টিগেশনে। সেটা যে কোনো মানুষ করে বুঝতে পারছে যে অনেকজনকে আড়াল করা হয়েছে। আমি অ্যাজ এ লয়ার বলবো তো কোনোভাবে ইনভলভ ছিল না, নিজে স্কেপ করবো। আপনারা মানবেন না যে জাজমেন্ট চলে এসেছে, ফেয়ার এনাফ, কিন্তু জাজমেন্টটা পড়েও তো বোঝা যাচ্ছে যে ইনভেস্টিগেশনটা কি হয়েছে। তাহলে ইনভেস্টিগেশন, পুলিশিং, এইগুলো নিয়ে প্রশ্ন কেন উঠে এলো না আমাদের মুভমেন্টে, আমাদের পাবলিক ডিসকোর্সে? আমরা কেন একটা কোয়েশ্চেন এরকম ফ্রেম করতে পারলাম যে পুলিশিং ইটসেলফ কতটা প্রেজুডিস নিয়ে পুলিশ ডিপার্টমেন্ট কাজ করে, কতটা লাঠিঘাটে পুলিশ ডিপার্টমেন্ট কাজ করে। তাহলে পুলিশ ডিপার্টমেন্টকে আপনি যত টাকা দিন, যত রিসোর্স দিন, যত এম্পাওয়ার করুন, তাতে কি এসে যায়? এন্ড অফ দ্য ডে পাওয়ারফুল লোকজন যারা ক্রাইম করছে তারা তো কোনোদিনই পুলিশের ডান্ডার তলে আসবে না, যদি ডান্ডাই করবে। সেই তো ওই প্যাটার্নেই আমরা আবার করে ঢুকে যাবো। তাহলে পুলিশকে পয়সা বা ইত্যাদি রিসোর্স দিয়ে এম্পাওয়ার করার মানেটা কি? এই কোয়েশ্চেনটা যদি আমি আপনাদের কাছে উইথ ইয়োর পারমিশন রাখি, বিকজ এটা আমার অনেক দিনের একটা প্রশ্ন। তাহলে কেন আমরা ট্রেনিং, যেটা এত বড় একটা ইম্পর্টেন্ট একটা এরিয়া, ট্রেনিং অফ এভরিওয়ান ইনক্লুডিং মাইসেলফ, প্রত্যেক ইনস্টিটিউশনের ট্রেনিং, জুডিশিয়ারি ট্রেনিং, লয়ার ট্রেনিং, পুলিশের ডেফিনেটলি ট্রেনিং, জেল অফিসার্সের ট্রেনিং, যেখানে যেখানে ক্ষমতা একটা ডিসপ্রপোর্শনেটলি কাজ করে, পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অ্যাজ আ ডিসপ্রপোর্শনেটলি কাজ করে। দ্যাট ইজ হাউ ইট ইজ। আমরা কলোনিয়াল লেগেসি ফলো করছি এখন। তাহলে সেই নিয়ে কেন কোনো কোয়েশ্চেন উঠে এলো না যে কে ট্রেন করবে, কিভাবে ট্রেন করবে, পুলিশিং কতটা প্রেজুডিসড, লয়ার্সরা নিজেরা কতটা প্রেজুডিসড, জাজরা নিজেরা কতটা প্রেজুডিসড। বিকজ ঠিক আছে, আমরা ক্রাইম নিয়ে কথা বলছি, হোয়াট অ্যাবাউট বেল? আমি শুরুই করেছিলাম বেল সুপ্রিম কোর্টের হিপোক্রেটিক্যাল স্ট্যান্ড দিয়েছে, বলছে যে ইজ দ্য এক্সেপশন, কিন্তু যেটা দেখা যাচ্ছে না। তাহলে আজকে তাহলে আমরা এই জুডিশিয়ারি ট্রেনিং নেই, তার মানে এটা কোথাও গিয়ে তারা অ্যাজ লয়ারও আমাদের ট্রেনিং এর অভাব এবং জুডিশিয়ারি ট্রেনিং এর অভাব, যে যখন আমি ডিস্ট্রিক্ট কোর্টের কাছে যাচ্ছি সে পরিষ্কার বলে দিচ্ছে আমি দেবো না। এবং আমি যেটুকু দেখেছি, আমি এটা লক্ষ্য করেছি যে there is a direct prejudice, যে বিকজ আপনারা জানেন ফিজিক্যালি ব্যক্তিকে প্রেজেন্ট করা হয় যখন তার মামলা চলে। একজন মার্জিনালাইজ ব্যক্তি যখনই অ্যাজ এ জাজ আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, কোথাও গিয়ে এটা হয়ে যায়। দ্যাট ইজ বিকজ মোস্ট জাজেস আর প্রিভিলেজ। আপনি সুপ্রিম কোর্টে দেখুন না কারা কারা বসে আছে, সবার ব্যাকগ্রাউন্ড প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড। আপনি ডিস্ট্রিক্ট কোর্টেও যদি দেখেন, সুপ্রিম কোর্ট থেকে কম হতে পারে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ডিস্ট্রিক্ট কোর্ট থেকেও যারা ফাইনালি সুপ্রিম কোর্ট আইনগুলোতে পৌঁছতে পারছে, তারা কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের প্রিভিলেজ জজের ব্যাকগ্রাউন্ডের লোকেরা কিন্তু পৌঁছতে পারছে। ডিস্ট্রিক্ট কোর্টে যেটুকু মানুষ মেরিটেড অন্য মার্জিনালাইজ ব্যাকগ্রাউন্ড থেকে ঢুকতে পেরেছিল সিস্টেমে, তারা কিন্তু উঠতে পারছে না। ওই এন্ট্রিটাই হচ্ছে। এখন তো বলছে মহিলাদেরকেও একটা সুপ্রিম কোর্ট স্ট্যান্ড নিয়ে এসেছে, জুডিশিয়ারিতে বেশি বেশি করে মহিলাদেরকে এন্ট্রি দাও। দেখছি তো একটু এন্ট্রি হচ্ছে, তো সেই মহিলারাও তো উঠতে পারছে, ওখানেই শুরু ওখানেই শেষ। তাহলে এইগুলো তো ফ্যাক্টরস, কিন্তু এইগুলো যখন এত বড় একটা মুভমেন্ট আমরা করলাম, সেখানে কেন কিছু উঠে এলো না? ইজ ইট বিকজ আমরা হার্ডওয়ার্কটা করতে চাইলাম না, নাকি আমরা খুব ইজিলি যেটা বললাম রাষ্ট্রের ওই ট্র্যাপের মধ্যে ঢুকে গেলাম, যেটা রাষ্ট্র চাইছিল সেটাই করে ফেললাম? এইগুলো কিছু কিছু কোয়েশ্চেন্স আমার মনে হয় আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করা উচিত। এবং আমি আরো অনেক কিছু বলার আছে, কিন্তু আরো কিছু বলার আগে আমি চাইবো যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা প্লিজ করুন, তাহলে আমার মনে হয় না এই আলোচনাটা আরো একটু বেশি এগোতে পারে আপনাদের কোয়েশ্চেন্স পেলে।
হ্যাঁ বিজয় বলো। যদি বলা যায় মানে তুমি এগ্রি করছো সেই জন্য আমার যেটা জানতে ইচ্ছে করছে এই জাস্টিস না হওয়ার কারণ কি 60 ডেজ টাইমটা ইয়ে করে সেট করে দেওয়া একটা অন্য সেশন ট্রায়ালের ক্ষেত্রে সাক্ষী এলে পরে সাক্ষীর এভিডেন্স মানে কিছুটা যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেই সাক্ষীকে ক্রসটা করা মানে এটাই নিয়ম। এক্সেপশনাল হচ্ছে কখনো জাজ কিছুটা করার পর কিছুটা না করার পর তো জাজ কোনো সময় টাইম দেন না, আর যদি দেন তাহলেও কিছুটা করার পর বিভিন্ন কারণবশত টাইম দেন, কিন্তু বেশিরভাগ সময় যে একটা সাক্ষী যদি হয় চিঠিটা যদি হয় সঙ্গে সঙ্গে তার ক্রসটা করে। তো এক্ষেত্রে যদি দেখি সাক্ষীদের ডাকা হয়েছে যাদের ঠিক হয়েছে সেদিন তাকে ক্রস করতে হয়েছে, এটা তো এই কেসটার ক্ষেত্রে এক্সেপশনাল কিছু নয়। আর সেশন ট্রায়ালের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি ডে টু ডে ট্রায়াল হয়, সেটা কোর্টের সময় পারমিট করে না বলে একটা শিডিউল তৈরি 4-5 দিন করে, তারপর আপনার একটা গ্যাপ দিয়ে আবার একটা শিডিউল তৈরি। তো সেক্ষেত্রে তাহলে এটার ক্ষেত্রেও তো আমার মানে আমি যেটা শুনলাম মানে আমি তো এটা নিজে দেখি তো আমার মনে হলো এটা তো এই ক্ষেত্রে এক্সেপশন, তাহলে জাস্টিস সঞ্জয় রায় পারবে এটা তাহলে কারণটা মানে আমার তোমার কথাটা শুনে মনে হলো না যে 60 ডেজটা না পাওয়ার কারণ এর বাইরেও নিশ্চয়ই কিছু কারণ আছে, সেটা যদি তুমি পারো। থ্যাংক ইউ বিজয়দি। আমি থ্যাংক ইউ জাস্টিসের কোয়েশ্চেনটা করার জন্য, এটা আমার খুব ফেভারিট একটা টপিক। কেননা এই টপিকও ফেভারিট, কেননা এটাতে আমার প্রচুর প্রশ্ন আছে, আনসার খুব কম আছে, তাই জন্য এটা আমার ফেভারিট টপিক। আর আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কোয়েশ্চেনটা আমার মনে হয় খুব পার্টিনেন্ট যে হোয়াট ইজ জাস্টিস। এবার আমি জানি না আপনারা কারা অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড এনাফ যে আপনারা একটু উঠে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি তো জানি হোয়াট ইজ জাস্টিস, আমি অনেক ভেবেছি, আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি তার থেকে আমার একটা সংজ্ঞা তৈরি হয়ে গেছে যে হ্যাঁ এটা জাস্টিস হতে পারে। এরকম কি কেউ আছে? আমি সেই ব্যক্তিটা নই, আমি জানি না হোয়াট জাস্টিস ইজ, কেননা জাস্টিসটা আমার মনে হয় খুব সাবজেক্টিভ একটা বিষয়। আমার কাছে যেটা জাস্টিস অবভিয়াসলি আপনার কাছে সেটা নয়, এবং আমার কাছে একটা পার্টিকুলার সময় যেটা জাস্টিস বা পার্টিকুলার সার্কামস্ট্যান্সে যেটা জাস্টিস সেটা আবার অন্য সার্কামস্ট্যান্সে চেঞ্জও হয়ে যেতে পারে, এবং খুব খুব স্বাভাবিকই সেটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনারও যাবে। তাই জন্য জাস্টিস আমার কাছে একটা কন্টিনিউয়াস ফেনোমেনন, যেটাকে অ্যাচিভ করার জন্য আমাদেরকে অনেকটা হার্ডওয়ার্ক করতে হবে। জাস্টিসটা এমন কোনো বিষয় নয় যে এ চাইলে এক্স জাস্টিস চলে এলো। আমার ধারণা নয় ওটা জাস্টিস হিসেবে পার্সেল করে আমাদেরকে দেওয়াও হয় বাই এনি ইনস্টিটিউশন। আমি মনে করি সেটা জাস্টিস সেটা একটা স্ট্যাটিক বিষয়, জাস্টিসটা একটা ডাইনামিক বিষয়। আপনারা জানেন এভরি করবেন কিনা, জাস্টিস একটা চলমান কনসেপ্ট, এটা কোনো স্ট্যাটিক একটা পার্মানেন্ট কনসেপ্ট নয়। ওই জন্য এটাকে ওইভাবে আনসার দেওয়াটা খুব ডিফিকাল্ট যে এটি পেলো ও পেলো না। কেননা আমি as the accused person is now convict, তার ডিফেন্স কাউন্সিল, আমি অবশ্যই প্রথম থেকেই এই বিশ্বাসটা করতে হবে যে করেছে করেনি সেটা আমার ভাবনার বিষয় নয়। আমাদের যেটা শেখানো হয় যেটা আমি স্কেলের থেকে শিখেছি যে আমরা সবাই যখন প্রসিকিউশন ডিফেন্স হেল্প করছি, কোর্টকে অ্যাসিস্ট করছি, কিসের জন্য না ট্রুথ বলে যে বিষয়টা আছে, যে কনসেপ্ট আছে সেইটা অবধি পৌঁছানোর জন্য। এটাই আমাদেরকে বলা হয় যে আমি তো জাস্ট আমি বলতে পারি না যে এটা ঠিক এটা ভুল, কিন্তু আমি যেন অ্যাসিস্ট করছি কোর্টকে, যাতে কোর্ট দুপক্ষ বা যত পক্ষই আছে সবার ওপিনিয়ন, সবার এভিডেন্স যে যা ভাবে অ্যাসিস্ট করতে পারছে সবটাকে নিয়ে সে কি ট্রুথ সত্যতে পৌঁছাতে পারছে। এটা জাস্টিসের কাজ, এটা কোর্টের কাজ, এবং জুডিশিয়ারি কনসেপ্টটা এটাই যে সত্য বলে বিষয়টাকে রিচ করা। এবং এখানেই বিষয়টা আসছে জাস্টিস নয় যে এই সত্যটাকে রিচ করাটা তো এত ইজি একটা বিষয় না। কেননা কোর্ট অব্দি পৌঁছানোর আগে আপনি অনেক লেয়ার দিয়ে যেতে যেতে আপনি শেষে কোর্ট রুম অব্দি পৌঁছাচ্ছেন, সেইখানে তো তথ্য প্রমাণ, সেখানে ট্রুথ অব্দি পৌঁছানোর একটা বিষয়টা আসছে। তার আগে
সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আমরা যারা লয়াররা কোর্টে কিভাবে জজ সাহেবকে কতটা হেল্প করতে পারছি এই সত্য উদ্ঘাটনের জায়গাটাতে পৌঁছানোর জন্য। এইখানে তোমার সেকেন্ড কোয়েশ্চেনের আনসারটা কোথাও একটু চেষ্টা করবো দেওয়ার, যে হ্যাঁ তুমি লয়ার, আমি তোমার উপর বলতে পারি না যে তুমি ঠিক বলেছো। অফকোর্স বেশিরভাগ ক্ষেত্রেই এটা ঠিক যে হ্যাঁ চিপ হয়ে যাওয়ার পর ক্রস হয়, হ্যাঁ এটা আইনে ছিল, আইনে টেকনিক্যালিটি। কিন্তু বিজয়দি এটাও সবাইকে বলছি, এটা বুঝতে হবে যে আমরা যতই বলি ডেট পে ডেট জুডিশিয়ারিতে তারিখ পে তারিখ হয়ে যায়, কিন্তু এন্ড অফ দ্য ডে এইটা একটা সুস্থ জুডিশিয়ারির চিহ্ন নয় যে আপনি একটা মামলাতে এরকম ইম্পর্টেন্ট বলে বলছি, যে কোনো ক্রিমিনাল লয়ের কথা আমি ইম্পর্টেন্ট হিসেবে দেখছি যে আপনি প্রত্যেক দিন ডেট ফেলে বাকি মামলা চাপ নিজেদের মতো হোক, প্রত্যেক দিন ডেট ফেলে আপনি মামলা শেষ করবেন। দ্রুত মামলা শেষ করার পক্ষপাতী আমিও, এবং দ্রুত মামলা শেষ না হলে কিভাবে সাফার মানুষরা করেন যারা বেল পান না, তার সেটা প্রত্যেক দিন আমি আমার চোখের সামনে দেখছি, যেহেতু আমি জেল পপুলেশনের সাথে কাজ করি। তো সেইটা নিয়ে আমি বলতে পারবো না যে দ্রুত মামলা হয় উচিত নয়, কিন্তু দেয়ার ইজ আ ডিফারেন্স। এখানে একটা নুয়ান্সের ব্যাপার আছে, আইদার তুমি ডেট পে ডেট করো, নয়তো তুমি দ্রুত মানে প্রত্যেকদিন মামলাটা শেষ করো। তবে এর মাঝে কি একটা হেলদি সহাবস্থানের জায়গা হতে পারে না? আমরা দ্রুত মামলা চাওয়ার পরে কেন দ্রুত মামলাটা আমরা এভাবে কেন চাইছি না যে প্রত্যেকটা করে জজ সাহেব নেই কেন? আলিপুরের মতো এত বড় একটা ডিস্ট্রিক্ট ব্যাপী যে কোর্টটা, যে সব 24 পরগনা ব্যাপী সাবডিভিশন যেগুলো আছে, স্টিল আলিপুরের বিশাল বড় ডিস্ট্রিক্ট, সেখানেও আমি বলবো সেখানে তো প্রত্যেকটা কোনো জজ নেই। তাহলে এটা কি তারিখ পে তারিখ হওয়ার একটা ফ্যাক্টর নয়? তাহলে সেটা নিয়ে আবারও আমি ওই জায়গাটায় যাবো যে দেখুন আমরা আবারও একটা কোয়েশ্চেন ফ্রেম করাতে হয়তো এফর্টটা আরেকটু দিতে পারি যে এই তারিখটা কেন এক্স্যাক্টলি হয়, তার হাজার একটা ফ্যাক্টর, তার কোনো একটা ফ্যাক্টর জজটার না থাকাটা ডেফিনেটলি একটা ফ্যাক্টর, এবং স্টেট কিছুতেই বছরের পর বছর চলে যাচ্ছে, কিছুতেই এটার এফর্ট দিচ্ছে না যে প্রত্যেকটা করে জজটা থাকবে। প্রথম কথা। সেকেন্ড হচ্ছে ওই যেটা বললাম একটু এক্সট্রিমস, আইদার বছর পেরিয়ে যাবে, ডেকেডস পেরিয়ে যাবে, জাস্টিস পাবো না, আর না তো কালকেই পেয়ে যাবো, আজকে যাবো কালকে পেয়ে যাবো। এর মাঝের জায়গাটা আমরা কেন ভাবছি? এখানে কোর্ট ডেফিনেটলি প্রেশারের ছিলেন, যেখানে আমি বলবো না আমি আপনারা এগ্রি করবেন কেন, আমার মনে হয় না এখানে কোর্ট, সুপ্রিম কোর্ট হোক, ডিস্ট্রিক্ট কোর্ট হোক, সিস্টেম কোনোভাবে একটা প্রপার মামলা হোক বা ইমিডিয়েট জাস্টিস সত্যি ইন্ট্রু সেন্স পাক বলে 60 ডেজের টাইম ফ্রেম করে দিয়েছিলেন, বলেছিলেন যে প্রত্যেক দিন তুমি সাক্ষী করবে। এটা আমার ধারণায় এটা জাস্ট কনভিনিয়েন্টলি সুপ্রিম কোর্ট রাষ্ট্র যে ইনস্টিটিউশনে বলুন না কেন, সোজা কথা মানুষকে চুপ করানোর জন্য বলেছিল যে এটা তাড়াতাড়ি ভাই শেষ করো, নয়তো বিপদ হতে পারে। কারণ এই মুভমেন্ট কোথায় কি দাঁড়াবে, কি হবে, আমরা কেউ এখন আন্দাজ করতে পারছি না, এত মানুষ রাস্তায় নেমেছে। আমাদেরকে এটা একটা মানে আমার ধারণা একটা ফ্যাক্টর ছিল টু শাট আস আপ ইন অ্যানাদার ওয়ে, কিন্তু যেটা ওই লাঠি মেরে জেলে পুরে চুপ করানোর যে প্রক্রিয়াটা, এটা সেরকম, এটা খুব ভদ্রভাবে বলা যে আমরা জাস্টিস দিয়ে দিলাম, কিন্তু এটা কিন্তু চুপি করে দিলাম। তো বটম লাইন হচ্ছে প্রত্যেক দিন সাক্ষী করে মামলা 60 ডেজে শেষ করাটা আমার মনে হয় না কারোর কোনো ভালো মোটিভ বা কারোর সুমোটিভ ছিল। এটা জাস্ট অ্যানাদার ওয়ে অফ শাটিং আস আপ, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। হ্যাঁ, এবার আবারও তোমার সেকেন্ড কোয়েশ্চেনটা যে তাহলে কি অভয় কি জাস্টিস পেলেন না, সঞ্জয় জাস্টিস পেলেন না, আবারও যেটা আমাদের গুরুত্ব। এবং অপরাজিতা বিলটাতেও যদি এখন আসি, অপরাজিতা বিলেরও একটা খুব বড় যেটা ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে ডেথ পেনাল্টি। তাড়াতাড়ি ট্রায়াল, ফাস্ট ট্র্যাক কোর্ট বানাও, ডেথ পেনাল্টি দিয়ে দাও, এবং এটা নিজেও একটা নতুন আইন। এখানে আমি দুটোভাবে অ্যাড্রেস যদি করি, এক হচ্ছে মহিলা হিসেবে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি উত্তরটা দেবো যে আর আইন আমরা চাই না, প্লিজ আমাদের আরো করে আইন দেবেন না। মহিলা সুরক্ষা, প্রাইভেট কেস পেমেন্ট এর সাথে ডিল করার জন্য যথেষ্ট আইন আছে ইন্ডিয়াতে, লেজিসলেশনের কোনো অভাব নেই। এইটা নয়, প্লিজ এটা আমাদেরকে বোঝাবেন না, আমি রাষ্ট্রপতি বলি, এটা আমাদেরকে বোঝাবেন না যে আইন
মধ্যে আসছে, তারপর তুমি কোনোদিনই ইনস্টিটিউশনকে ট্রেন করতে পারবে। বা হয়তো যদি বলি যে কোনোদিন তুমি চাওইনি, তুমি কোনোদিন চাওইনি যে মানুষ জাস্টিস বা মানুষ স্যাটিসফাই হোক। অ্যাজ আ স্টেট তুমি কোনোদিন চাও, তুমি চেয়েছিলে অপ্রেস করতে, সেটাই তুমি করছো। আমি যদি এই অতএব নতুন আইন আমরা চাই না। অপরাজিতা ব্যক্তিগতভাবে অ্যাজ আ ওম্যান, অ্যাজ আ লয়ার, মানে অ্যাজ সিটিজেন আমি বলবো আই ডোন্ট থিঙ্ক আমাদের দরকার। ডেথ পেনাল্টি অলরেডি আছে আমাদের লেজিসলেশনে, আমরা চাই না চাই, এবং আস্তে আস্তে আমার ধারণা এটা ডেফিনেটলি চলে যাবে আমাদের আইনের পরিসর থেকে। কিন্তু আরেকটা আইন ইন্ট্রোডিউস করে ডেথ পেনাল্টি আনার প্রয়োজন ছিল না। ফার্স্ট সেকেন্ড অফ অল ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে যে এত কিছু ওখানে বলার আছে, ফাস্ট ট্র্যাক কোর্ট যথেষ্ট আছে। তো প্রবলেম ছিল ফাস্ট ট্র্যাক নয়। আবার আপনি বলবেন, একবার আপনি বলছেন যে 60 দিনে দুটো জেরা করতে আপনার অসুবিধা হচ্ছে, আবার বলছেন ফাস্ট ট্র্যাক কোর্ট স্লো বলে আপনার অসুবিধা হচ্ছে, বলছেন কেন? আবার আমি ওটাই বলবো, এই হেলথি সহাবস্থানের কথা আমি বলবো যে লেটস নট अगेन ফল ইন দ্য ট্র্যাপ যে নয় এই এক্সট্রিমটা দাও, নয় এই এক্সট্রিমটা দাও। আমরা একটা জুডিশিয়াস কোয়েশ্চেন কেন করতে পারছি না যে ডিফেন্স টাইমও যাতে পারে, যখন একটা আন্ডার ট্রায়ালে তখন কনভিক্ট বা দোষী সাব্যস্ত হয়নি, সেই রাইট আমরা যাই হবে না, সেই রাইটটা তো তার তখনও আছে নিজেকে ডিফেন্ড করার। এবং অ্যাট দ্য সেম টাইম যখন আমরা এতক্ষণ একটা পুলিশিং প্রেজুডিস নিয়ে কথা বললাম, তো যখন একটা মানুষ আন্ডার ট্রায়ালও হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, তার মধ্যেও তো সেই বাজে ইনভেস্টিগেশন, পুয়ার ইনভেস্টিগেশন, প্রেজুডিস ইনভেস্টিগেশন, মার্জিনালাইজেশন, এইগুলো তো ইনক্লুডেড রয়েছে। এটা তো দারুণ ফেয়ার অ্যান্ড সুন্দর এফিশিয়েন্ট ইনভেস্টিগেশন কোনোদিনই হয়, কোনোদিনই নয়। ডিগ্রি ইনস্টিটিউশনগুলোই ফেয়ার অ্যান্ড এফিশিয়েন্ট না, ডেমোক্রেটাইজ না। তাহলে কিভাবে ফেয়ার অ্যান্ড এফিশিয়েন্ট ইনভেস্টিগেশনটা হবে? তাহলে সেই কনটেক্সট থেকে যখন একটা ইনভেস্টিগেশন উঠে আসছে, একটা মানুষ আন্ডার ট্রায়াল হচ্ছে, আমি তো বলবো তার আরো বেশি প্রয়োজন, এই আমাদের কান্ট্রিতে আরো বেশি প্রয়োজন সেই মানুষটাকে আমরা আরো বেশি করে অ্যাক্সেস দিই টু গুড লয়ার্স, টু প্রপার টাইম টু থিঙ্ক অ্যাবাউট দিস ডিফেন্স। এটা আরো যেহেতু ইনভেস্টিগেশন খারাপ, যেহেতু পুলিশিং খারাপ, ওই জন্য আরো বেশি করে প্রয়োজন যে সেই তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আমরা আরো সময় দিই, আরো সুযোগ দিই, যাতে আবার যেটা বললাম কিসের জন্য, যাতে ক্রিমিনাল বেরিয়ে যায়, অফকোর্স না, যাতে আবার যেটা বললাম যাতে আলটিমেট জুডিশিয়ারির কাজ সত্য উদ্ঘাটন করা, সেটা যাতে ফাইনালি করে, আর কিছুই না। অতএব আমি আনসার করতে পারলাম সবটা। তো এটা আমার একটা জাস্টিস নিয়ে আমার একটা ভীষণ একটা কমপ্লেক্স একটা আইডিয়া আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আমি জানি না হোয়াট এক্স্যাক্টলি ইজ জাস্টিস, কিন্তু হ্যাঁ, যখনই এই কোয়েশ্চেনটা উঠবে, ক্যান উই রিফ্রেম দ্য কোয়েশ্চেন অ্যান্ড সে যে লেটস টেক দিস অপরচুনিটি যাতে আমরা বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে আরো প্রপার হোমওয়ার্ক করে প্রপার ক্রিটিক করতে পারি, যাতে কালকে যখন আমরা মুভমেন্টে নামবো, প্রোটেস্ট করবো, যাতে আমরা তৈরি থাকি টু ফ্রেম দ্য রাইট কোয়েশ্চেনস, টু থ্রো দ্য রাইট কোয়েশ্চেনস অ্যাট দ্য স্টেট, রাদার দ্যান ওদের চাকরি করে ওদেরকে স্যাটিসফাই করে দেবো। দ্যাটস ইট। আর কারো প্রশ্ন থাকে প্লিজ করুন। হ্যাঁ প্লিজ দাদা। আমি সরাসরি বলছি, এই সঞ্জয় রায়ের যে সাজাটা ঘোষণা হলো তার পরিপ্রেক্ষিতে দুটো অংশ, একটা অংশ বলেছে যে যা কোর্টে যা সাক্ষী বা প্রমাণ এসছে তাই যথেষ্ট ছিল, ওকে সাক্ষী, একটা অংশ। বড় অংশের মত হচ্ছে ঠিক মতো যখন একা ইনভলভ হতে পারে না, আরও অনেকেই তার সঙ্গে জড়িত ছিল, তারা অনেক কিছুই করে না, অনেকেই নিজের মতো করে সাজিয়ে বলছে, বাইরে হচ্ছে। সেক্ষেত্রে আমি সেকেন্ড পয়েন্টটা ধরে বলছি, অ্যাজ ই ডিফেন্ডেড সঞ্জয় শেষ পর্যন্ত আপনার কি মনে হয়েছে যে আরও বাকি লোকদের ইনভলভমেন্টের জন্য যে স্ট্রং পয়েন্টগুলো আসা দরকার ছিল, সেটা কি সত্যি সেটা এলো না কেন? অথবা যদি না এসে থাকে, সেই না আসার পিছনে কি কোনো বাধা বা কোনো সৃষ্টি হয়েছিল, যাতে এটা বোঝা গেছে যে সঞ্জয়রা একাই দোষী? এটা আমি সরাসরি থ্যাংক ইউ দাদা। কিন্তু আবারও এটা একটা কমপ্লেক্স উত্তর, আমি ডিরেক্ট কোয়েশ্চেন ডিরেক্ট আনসার সরি দিতে পারবো না, কেননা বিষয়গুলো খুব কমপ্লেক্স, আপনি বুঝতেই পারছেন। আর মামলা নিয়ে বেশি কিছু বলতে পারবো না, ক্ষমা করে দেবেন।
কারণ অ্যাপিলটা ফাইল করেছে তো অনেকটা দায়িত্ব মাথায় চলে এসেছে। এবং দাদা ইন্ট্রোডাকশনে বললেন না আমি অ্যাপিলটা ফাইল করেছি, একটু আমি কারেক্ট করে দেবো যে আমার সিনিয়র যাকে দেওয়া হয়েছে হাইকোর্ট লিগাল কাউন্সিল থেকে তিনিও আমার সাথে রয়েছেন। তার নাম আপনার সবাই জানেন, কৌশিক গুপ্ত স্যার। তো কৌশিকটা আমার সাথে রয়েছে, আমরা দুজনে যাই হোক টিমে আছি। তাই ফ্যাক্ট নিয়ে আমি বলবো না, কিন্তু আবারও একটা কমপ্লেক্স উত্তর এটার যে দেখুন একটা দিকে অ্যাজ আ লয়ার আমি আজও আমাকে বলতে হচ্ছে যে অ্যাজ আ গ্রিড পার্সন আমি হাইকোর্টে গেছি, আমাকে আজও বলতে হবে যে আমি মনে করি না যে দোষী ন্যাচারালি, এটা আমার এথিক্যালি এটা ছাড়া আমি বলতে পারি না। কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছেন এটাও আমার এথিক্স, সেটাতে আমি মাথা নত করতে হবে, সেটা আমি মাথা নত করে কোর্ট থেকে বেরিয়েছি এবং কোর্টের বাইরেও সেটাতে মাথা নত করি, কারণ সেই জাজমেন্টের দেওয়ার